আদ্রিন হাসপাতালে 6 শিশুর মৃত্যু, কারণ এখনো নিশ্চিত নয়, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। মন্ত্রিত্ব ছাড়বেন না, কিন্তু কাজও করবেন না, বড় প্রশ্নের মুখে ডক্টর খলিলুর রহমানের সিদ্ধান্ত। কোরবানির মৌসুমে চামড়া সংগ্রহের প্রস্তুতি, 70 থেকে 80 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যে সুষ্ঠু ব্যবস্থাপনার আশাবাদ সংশ্লিষ্টদের। জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়, ঈদ ঘিরে প্রাণ চাঞ্চল্য বাজারে। সায়দাবাদের সক্রিয় হটলাইন চক্র, অতিরিক্ত ভাড়ায় ভোগান্তিতে যাত্রীরা, ঈদ যাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ। উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কলকাতায় ভাঙা হচ্ছে 70 ফুটের মেসি মূর্তি, নিরাপত্তার শঙ্কায় বাড়ছে বিতর্ক, অনুমতি ছাড়াই নির্মাণের অভিযোগ। স্বাগতম ঢাকার বাণীর রাতের সংবাদে, সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রথমেই জেনে নেব জাতীয় সংবাদগুলো। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকেও 1 বছরের ছুটি, আর সেই সময়ে আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করার পরিকল্পনা। ডক্টর খলিলুর রহমান এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। আইন অনুযায়ী এমন ব্যবস্থা সম্ভব হলেও এটি কতটা যৌক্তিক এবং জাতীয় স্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। Your Excellency, the Secretary General of the United গত 13 মে জাতিসংঘের এক আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, তিনি যদি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন তাহলে মন্ত্রিত্ব ছাড়বেন না, বরং 1 বছরের ছুটিতে যাবেন। তার ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি আগেই স্পষ্ট করেছেন। বাংলাদেশের রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী চাইলে কোনো মন্ত্রীকে ছুটি দিতে পারেন এবং সে সময় অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। তবে এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা। সাবেক কূটনীতিকরা বলছেন, দায়িত্বে থাকা একজন পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক কোনো পদে কাজ করতে গিয়ে এভাবে ছুটি নেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কার্যত নজিরবিহীন। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের কূটনৈতিক অবস্থান ও রাজনৈতিক বার্তার সঙ্গেও জড়িত। সরকার গঠনের পর থেকে ডক্টর খলিলুর রহমান ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাসেলস ও ইথিওপিয়া সহ বিভিন্ন দেশ সফর করেছেন। ভারতের সফরে বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। চীনে তিনি বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে। আলোচনায় উঠে আসে তিস্তা প্রকল্প ও প্রধানমন্ত্রীর বেইজিং সফরের প্রস্তুতির বিষয়। তবে মে মাসে নিউ ইয়র্ক সফরে তার উল্লেখযোগ্য সময় কেটেছে জাতিসংঘের নির্বাচনী প্রচারণায়। বিশ্লেষকরা বলছেন, যে কোনো সরকারের প্রথম বছর আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক কৌশল নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ই বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক ভারসাম্য এবং বৈদেশিক নীতির ভিত্তি গড়ে ওঠে। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখযোগ্য সময় আন্তর্জাতিক নির্বাচনী প্রচারণায় ব্যয় হওয়ায় প্রশ্ন উঠছে, জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষায় কি বেশি প্রাধান্য পাচ্ছে? আইনের দৃষ্টিতে সুযোগ থাকলেও দায়িত্ব থাকা একজন পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ ছুটির এই পরিকল্পনা কতটা কার্যকর ও গ্রহণযোগ্য, সেই বিতর্ক এখনও থামেনি। কূটনৈতিক মহলে প্রশ্ন, এমন সিদ্ধান্ত দেশের পররাষ্ট্রনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তার উত্তর সময় দেবে। ঈদ মানেই নারীর টানে ঘরে ফেরা, কিন্তু সেই ঘরে ফেরার মানে এখন অনেকের জন্য হয়ে উঠেছে চরম ভোগান্তির নাম। রাজধানীর সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকায় প্রকাশ্যে চলছে অবৈধ হটলাইন ব্যবসা। কাউন্টারের বাইরে যাত্রী ডেকে বিক্রি করা হচ্ছে টিকিট, আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঈদকে সামনে রেখে পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ, যেখানে যাত্রীদের কাছ থেকে গুনতে হচ্ছে অতিরিক্ত 100 থেকে 500 টাকা পর্যন্ত। অভিযান আর গ্রেপ্তারের ঘোষণার পরেও কেন বন্ধ হচ্ছে না এই চক্র? সরেজমিনে গিয়ে কি দেখলেন আমাদের প্রতিবেদক, দেখুন প্রতিবেদনে। ঈদের ছুটিকে সামনে রেখে রাজধানীর সায়দাবাদ ও যাত্রাবাড়ি এখন ঘরমুখ মানুষের ভিড়ে সরগরম। তবে যাত্রীদের এই চাপকে পুঁজি করে আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ হটলাইন চক্র।
বাস কাউন্টারের বাইরে দাঁড়িয়ে যাত্রী ডাকছেন একাধিক দালাল। নামি বেনামি পরিবহনের নামে বিক্রি করা হচ্ছে টিকিট। অভিযোগ রয়েছে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে প্রকাশ্যেই। কোনো কোনো রুটে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত 100 থেকে 500 টাকা পর্যন্ত। যাত্রীদের দাবি, ঈদ এলেই সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দেয় পরিবহন সংশ্লিষ্টরা। কিছুদিন আগেই অবৈধ হটলাইন ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় 23 জনকে আটকও করা হয়। ঘোষণা দেওয়া হয়েছিল নিয়মিত অভিযান চলবে, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অভিযানের পর কয়েকদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আবারও আগের মতো সক্রিয় হয়ে উঠেছে এই হটলাইন চক্র। সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন কয়েকজন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি। এক পর্যায়ে রিপোর্টিংয়ে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়। অভিযোগ রয়েছে, বড় পরিবহনের ব্যানার ব্যবহার করে ভেতরে অন্য পরিবহনের টিকিট বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ যাত্রীরা পড়ছেন প্রতারণা ও হয়রানির ঝুঁকিতে। ঈদের আগে শেষ মুহূর্তে ঘরে ফেরার তাড়নায় অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই টিকিট কিনছেন। তবে প্রশ্ন উঠছে, নিয়মিত অভিযান আর কঠোর নজরদারি না থাকলে কিভাবে বন্ধ হবে এই দৌরাত্ম্য? নিরাপদ, স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করার দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ হটলাইন ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার পর হাসপাতাল জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নবজাতক ওয়ার্ডে থাকা শিশুদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা হয়নি। প্রাথমিকভাবে বিভিন্ন কারণ নিয়ে আলোচনা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার পর পুলিশ তদন্ত দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এদিকে ঘটনাকে ঘিরে স্বজনদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আসন্ন কোরবানির মৌসুমকে সামনে রেখে দেশে প্রায় 75 থেকে 80 লাখ পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন ট্যানারি মালিকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চামড়া সংরক্ষণ, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও পরিকল্পিতভাবে কাজ করা হবে। ট্যানারি সংশ্লিষ্টদের মতে, কোরবানির ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ হয়, তবে সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণের অভাবে প্রতি বছর কিছু চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে মাঠ পর্যায়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবার চামড়া নিয়ে ইতিবাচক গতি ফিরবে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জন্য আমরা এই পদক্ষেপগুলি নিয়েছি। আর পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন কোরবানির পশুর হাট। রাজধানী সহ বিভিন্ন জেলার হাটগুলোতে বাড়ছে ক্রেতা ও বিক্রেতার ভিড়। দূর দূরান্ত থেকে গরু, ছাগল, অন্যান্য পশু নিয়ে হাটে আসছেন খামারিরা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই প্রাণ চাঞ্চল্য বাড়ছে কোরবানির বাজারে। ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় এখন জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর অস্থায়ী হাট থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে পশুর আমদানি। গরু, ছাগল, ভেড়া ও মহিষ নিয়ে হাটে আসছেন বিভিন্ন এলাকার খামারিরা। হাট জুড়ে দেখা যাচ্ছে ক্রেতাদের সরব উপস্থিতিও। পছন্দের পশু কিনতে পরিবার নিয়েও অনেকে ঘুরে ঘুরে পশু দেখতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এবার পশুর সরবরাহ ভালো রয়েছে, তবে পশুখাদ্য, পরিবহন ও লালন পালনের খরচ আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে বিভিন্ন দামের পশু থাকায় নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু বেছে নেওয়ার সুযোগ রয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে হাটের বেচাকেনা। বিশেষ করে শেষ কয়েকদিনের কোরবানির পশুর বাজারে সবচেয়ে বেশি ভিড় ও লেনদেন হয়। তাদের আশা, এবার পর্যাপ্ত পশুর সরবরাহ থাকায় বাজারে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। ঈদকে ঘিরে কোরবানির পশুর হাটে এখন বাড়ছে প্রাণচাঞ্চল্য। ক্রেতা বিক্রেতা উভয়ই আশা করছেন শেষ পর্যন্ত জমে উঠবে এবারের কোরবানির বাজার।
উন্নয়নের নামে দেশের আবাদি জমি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার সময় কৃষি জমি রক্ষা ও খাদ্য নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, দেশের অর্থনীতি ও কৃষিখাতের স্থিতিশীলতার জন্য আবাদি জমির সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কৃষি উৎপাদন অব্যাহত রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। না, আমি বলেছি যে আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আপনার নষ্ট করব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। কয়েক মাস আগেও সেটি ছিল ফুটবল প্রেমীদের সেলফি তোলার অন্যতম আকর্ষণ, আর এখন সেই 70 ফুট উঁচু মেসি ভাস্কর্য ঘিরেই তৈরি হয়েছে নিরাপত্তা উদ্বেগ। ভারতের কলকাতার লেক টাউনে স্থাপিত লিওনেল মেসির বিশাল এই কাঠামো ভেঙে ফেলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অনুমতি ছাড়া নির্মাণ, কাঠামোগত দুর্বলতা এবং চেহারা নিয়ে বিতর্ক সব মিলিয়ে এখন প্রশ্নের মুখে এই ভাস্কর্য। ভারতের কলকাতার লেক টাউনে ভিআইপি রোডের পাশে দাঁড়িয়ে থাকা 70 ফুট উঁচু লিওনেল মেসি ভাস্কর্য এখন নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের এই বিশাল কাঠামো তৈরি করেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং স্থানীয় উদ্যোক্তারা। উদ্বোধনের সময় ভার্চুয়াল আয়োজন ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হলেও কয়েক মাসের ব্যবধানে সেই উচ্ছ্বাস বদলে গেছে উদ্বেগে। স্থানীয়দের অভিযোগ, একটু জোরে বাতাস হলেই দুলতে শুরু করে এই বিশাল কাঠামো। ব্যস্ত সড়কের পাশে থাকা ভাস্কর্যটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ, পূর্ত দপ্তর এবং পৌর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। সূত্র বলছে, পরিস্থিতি অনুকূলে থাকলে খুব দ্রুতই ভাস্কর্য অপসারণের কাজ শুরু হতে পারে। বিতর্ক অবশ্য শুরু থেকে ছিল। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল এই বিশাল কাঠামো। নিয়ম অনুযায়ী এত উচ্চতার যে কোনো স্থাপনা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক। তবে সেই অনুমোদন নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের। শুধু নিরাপত্তা নয়, ভাস্কর্যের চেহারা নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তীব্র আলোচনা। অনেক ফুটবল প্রেমীর দাবি, ভাস্কর্যের মুখাবয়বে লিওনেল মেসির চেয়ে বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে মিল বেশি। এরপর থেকেই নেট দুনিয়ায় শুরু হয় ট্রোল ও সমালোচনার ঝড়। বিশ্বজুড়ে এর আগেও বিভিন্ন দেশে তারকা ফুটবলারদের বিতর্কিত ভাস্কর্য নিয়ে আলোচনা হয়েছে। একসময় ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ভাস্কর্য নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা দেখা গিয়েছিল। অনুমতির জটিলতা, নিরাপত্তা শঙ্কা আর বিতর্কিত নকশা সব মিলিয়ে এখন অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতার এই আলোচিত মেসি ভাস্কর্যের ভবিষ্যৎ। উচ্ছ্বাসের সঙ্গে পরিকল্পনা ও নিরাপত্তার সমন্বয় না থাকলে বড় আয়োজনও যে বিতর্কে শেষ হতে পারে, সেই বার্তায় যেন দিচ্ছে এই ঘটনা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন দফার বিমান হামলায় অন্তত 32 জন নিহত এবং আরো 40 জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, হামলায় আবাসিক এলাকা ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে সংঘাত আরো তীব্র হয়ে উঠেছে। হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকাবাণীর রাতের সংবাদ। সাথে আছি আমি সাদিয়া রহমান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।